আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটা দারুণ খবর নিয়ে এসেছি। সাধারণত গদি মিডিয়া দেখাচ্ছে না, ওই জন্য আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টা হচ্ছে যে দিল্লির সেই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির এই আন্দোলন সারা ভারতবর্ষে একদম এতটাই ভাইরাসের মতো ছড়িয়ে গেছে, এবং বিশেষ করে ছাত্র যুবকদের মধ্যে এটার যে প্রভাব সেটা এতটাই মারাত্মক লেভেলে গেছে যে এই মুহূর্তে সাধারণ মানুষ যেমন এই আন্দোলনকে সমর্থন করছেন, একই সাথে বিভিন্ন ছাত্রছাত্রী পরিবার, অভিভাবক, তারাও এই আন্দোলনে নেমেছে। তো বিষয়টা হচ্ছে যে এই পুরো আন্দোলনে এই পুরো এই পুরো আন্দোলনের সবথেকে বড় একটা যে বিষয়, এবারে এই আন্দোলনটা কিন্তু আর শুধুমাত্র ওই ছাত্র যুবদের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে। তো দিল্লির ছাত্র আন্দোলনের আহ, সমর্থনে এবারে কিন্তু বিজেপি নেতাদের, একাধিক বিজেপি নেতাদের বাড়ির মেয়েরা, সন্তানেরা, ছেলেমেয়েরা, তারা কিন্তু সমর্থন জুগিয়েছে। এবং অনেক তো আছে যে প্রাক্তন মন্ত্রী বিজেপির, তার পরিবারের সন্তানরা পর্যন্ত দিল্লির এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছে এবং সরাসরি বিজেপির বিরুদ্ধে পোস্ট করেছে। এবং কি কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় সেগুলো, এমনকি সরাসরি কয়েকজন তো এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং সেটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, কিন্তু কোনো গদি মিডিয়া এটা নিয়ে খবর করেনি। তো কার কার ছেলেমেয়েরা, কোন কোন নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা এই ছাত্র আন্দোলনকে, বিশেষ করে ককরোচদেরকে সমর্থন করেছে, সেটা নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে এটা বলে দিই, অলরেডি বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে অনেক সময় দেখবেন কেউ বিজেপি নেতা হলে তার গাড়ির সামনে ওই ছোট্ট করে একটা বিজেপির পতাকা লাগানো থাকে, বা গাড়ির স্টিকারে বড় বড় করে বিজেপি লোগো লাগানো থাকে, বা নেতা হলে তার একটা নেম প্লেট থাকে বড় করে, সেখানে বিজেপির অমুক প্রেসিডেন্ট বা তমুক ইত্যাদি লেখা থাকে। তো এরকম গাড়ি রাস্তাঘাটে যেখানেই মানুষ দেখছে, সাধারণ মানুষ হোক কিংবা ছাত্রছাত্রী হোক, রীতিমতো ইট পাটকেল মানে ইট থেরাপি শুরু হয়েছে, ইট পাথর থেরাপি শুরু করেছে। এবং আপনারা দেখেছেন যে বিহারে পাটনাতে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, দিল্লিতে হয়েছে। ধরুন ছাত্ররা মিছিল করছে, যেতে যেতে হট করে কোনো বিজেপি নেতার গাড়ি ওখান থেকে হয়তো যাচ্ছে, হট করে চোখে পড়লো, গাড়িতে পাথর ছোড়াছুড়ি, গাড়ি থেকে নামিয়ে গাড়িটাকে ভেঙে চৌচির করা। মানে এই জিনিসটা কিন্তু অলরেডি একটা ট্রেন্ডিং এর পর্যায়ে এসেছে। যেমন পশ্চিমবাংলায় 2026-এ বিজেপি চুরি করে, চিটিংবাজি করে, জোর করে ক্ষমতায় এসছে। তারপরে তারা বিরোধীদের মুখ দমন করার জন্য, ভয় ধরিয়ে দেওয়ার জন্য, মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য বিজেপির কিছু জঙ্গি গুন্ডা তারা বিভিন্ন জায়গায় ডিম থেরাপি চালু করেছিল। এবারে কিন্তু এটা কোনো পলিটিক্যাল পার্টির নয়, একদম সরাসরি সাধারণ মানুষের মধ্য থেকে, একদম নন পলিটিক্যাল, বিশেষ করে বেসিকটা কিন্তু উঠেছিল নন পলিটিক্যাল জায়গা থেকে। এবং বিভিন্ন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যেমন অংশগ্রহণ করেছে, একদম স্কুলের বাচ্চা থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং তারপরে প্রাক্তন ছাত্র বা যুবক যারা বেকার, তারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়ে গেছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার, বিজেপি এবার ঘরে বাইরে লেজে গোবরে অবস্থা। বাইরে যেমন পাবলিক ধোলাই দিচ্ছে দিচ্ছে, কিন্তু এবার ঘরের মধ্যে কিভাবে লড়াই করবে। বিজেপি নেতাদের রানিং এমএলএ, রানিং এমপি বা প্রাক্তন মন্ত্রী, এরকম লেভেলের বিভিন্ন বড় বড় নেতার ছেলেমেয়েরা, তারা পর্যন্ত এই ককরোচ পার্টির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় হোক, রাস্তাঘাটে নেমে সমর্থন করছে। ফলে বোঝা যাচ্ছে যে এই যুগের যে যুব সমাজ, যাদেরকে আমরা জেনজি বলছি, আর যারা বাচ্চা এখন স্কুলে পড়ে, তারা হচ্ছে জেন আলফা, জেনারেশন আলফা। তো এই তারা পর্যন্ত আপনারা দেখেছে এর একটা ভিডিওতে, রাস্তা দিয়ে জেনজির মিছিল যাচ্ছে এবং তারা স্লোগান দিচ্ছে, রাস্তার পাশে স্কুল বাসে করে বা গাড়িতে করে বাচ্চারা যাচ্ছে, বড়রা যে স্লোগান দিচ্ছে, মানে সেই স্লোগানের সঙ্গে তাল মিলিয়ে বাচ্চারা স্কুলে গাড়িতে বসে তারাও স্লোগান দিচ্ছে। অর্থাৎ জেনজির পাশাপাশি জেন আলফা স্কুলের বাচ্চারা কিন্তু আন্দোলন করছে। অলরেডি আমি বাচ্চাদের ভিডিও সাধারণত আমাদের ইউটিউব গাইডলাইনে দেখানো যায় না, না হলে আপনাদের এরকম অনেকগুলো স্কুলের বাচ্চা, তারা রীতিমতো ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চেয়ে রীতিমতো প্ল্যাকার্ড পোস্টার হাতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এরকম অনেকগুলো ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়া দৌলতে। তো আপনাদের আমি এবার রিপোর্টটা জাস্ট দিই। রিপোর্টটা খুব এখনো পর্যন্ত কজন নেতার ছেলে মেয়ে করেছে, তার মধ্যে
আমার কাছে যা লিস্ট আছে 3 জন বড় নেতার, এমনি ছোটখাটো তো আছেই, কারণ আমি দিল্লি ধর্ণা মঞ্চে গিয়েছিলাম এবং সেখানে প্রচুর বিজেপি নেতার ছেলেমেয়েরা ছিল যারা পোস্টার লাগিয়ে এসছে যে আমার বাবা বিজেপি নেতা, অতএব কিন্তু আমি বিজেপির এই দুর্নীতি শিক্ষা নিয়ে এই এত স্টুডেন্ট মারা গেছে প্রায় 20 জনের বেশি, এবং তারপরে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছে না, বা এনটিএ এর ন্যাশনাল টেস্টিং এজেন্সির নামে যে একটা সংস্থা যার আন্ডারে অলরেডি প্রায় 70 বারের বেশি পেপার লিক হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তারপরেও কোনো রকম তদন্ত নেই, কোনো ধরপাকড় নেই, অর্থাৎ এটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছে বিজেপি। তো এই জিনিসটা নিয়ে তারাও কিন্তু প্রতিবাদ করছে। আপনাদেরকে আমি জাস্ট কয়েকটা বিজেপির নেতার ডিটেল দেখাবো। সেটা হচ্ছে এক হচ্ছে ডিভিসা মহন্ত। ডিভিসা মহন্ত, সে হচ্ছে কি পরিচয়? অসমের বিজেপি জোট সরকারের প্রবীণ মন্ত্রী এবং অসম গণপরিষদের নেতা কেশব মহন্তের কন্যা। ঠিক আছে। ভূমিকা: আসামের গুয়াহাটিতে সিজিপির সমর্থনে অর্থাৎ ককরোচ পার্টির সমর্থনে আয়োজিত ছাত্র আন্দোলনে সরাসরি রাজপথে নেমে স্লোগান দিয়েছে, রীতিমতো স্লোগান দিয়েছে। আপনাদের আমি ওটা দেখাই। রীতিমতো রাস্তায় নেমে স্লোগান দিয়েছে এবং সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় তিনি স্লোগান তুলে ধরে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্টও করে। সেই ভিডিও সে স্লোগান দিচ্ছে, প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আপনাদের আমি জাস্ট তার রিপোর্টটা এবং ছবিটা দেখাই। এবং এটা নিয়ে কিন্তু অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রচন্ড চাপে পড়েছে। আমি আপনাদেরকে তার রিপোর্টটা দেখাই। তো এমনকি আমির খানের মেয়ে এটা নিয়ে করেছে। আপনাদেরকে আমি জাস্ট অপিনিয়ন স্টুডেন্ট, তারপরে হয়ে গেল আপনাদের জাস্ট রিপোর্টটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে বিজেপি যে খুব চাপে পড়েছে এটা তো অলরেডি আপনারা বুঝে গেছেন, কারণ এখনো পর্যন্ত এই চাপ কাটানোর জন্য বিভিন্ন জায়গায় বিজেপির গুন্ডারা তারা এবার রাজপথত সাব্যস্ত কৰিলে উত্তাল প্ৰতিবাদ। দিল্লীত CJP-য়ে চলাই থকা আন্দোলনৰ সমৰ্থনত শীৰ্ষস্থানত প্ৰতিবাদ সাব্যস্ত কৰি মন্ত্ৰীগৰাকীৰ জীয়ৰী। ৰাজনৈতিক সমীকৰণ আৰু পৰিয়ালৰ স্থিতিৰ শোচনাৰ প্ৰতিবাদস্থলীত তেওঁ উত্থাপন কৰে নিজৰ স্পষ্ট দাবী। কেশৱ মহন্তৰ জীয়ৰীৰ চৰকাৰ বিৰোধী প্ৰতিবাদৰ পাছতে এই গোটেই বিষয়টো এতিয়া ৰাজনৈতিক মহলৰ লগতে সামাজিক মাধ্যমতো ব্যাপক ৰূপত চৰ্চিত হৈছে। এগৰাকী মন্ত্ৰী অসম চৰকাৰৰ আৰু সেই মন্ত্ৰীগৰাকীৰ জীয়ৰীয়ে প্ৰতিবাদ কৰিলে চৰকাৰখনৰ বিৰুদ্ধে। এই গোটেই কথাখিনি বিজেপিকে ধৰি শাসকীয় পক্ষৰ আটাই। এটা হচ্ছে অসমের বিজেপির মন্ত্রী কেশব মহন্তর মেয়ে সরাসরি আন্দোলনের স্লোগান দিচ্ছেন গুয়াহাটিতে। সেখানে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্টও করেছেন, সেই আন্দোলনে তিনি ছিলেন। এবার এটা গেল একটা। এবার সেকেন্ড, এরপরে হচ্ছে আপনার এটা হলো দিবিসা মহন্ত হলো। এরপরে এটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী যেটা করেছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে জানান, পূর্ণবয়স্ক সন্তানদের রাজনৈতিক মতাদর্শ অভিভাবকদের উপর চাপানো ঠিক না বলে একটা দায় এড়ানো মন্তব্য করেছে। মানে চাপে পড়েছে তো, বলে কি বলবে, যে বলার নেই, তারই মন্ত্রীর মেয়ে। যাই হোক, এরপরে হচ্ছে অর্চিতা সচিন রাহার, পরিচয় হচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বরের বিজেপি সাংসদ সদস্য অপরাজিতা সারাঙ্গীর কন্যা। দেখতে খুব সুন্দরী, যার ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড ভাইরাল। আপনাদের এটা দেখাই, কোথায় গেল, এটা একটা দারুণ মানে তো এটা একটা অসাধারণ পোস্ট করেছে ফেসবুকে উনি, যে পোস্টটা এই টাইমে প্রচন্ড ভাইরাল। পোস্টটা হচ্ছে এরকম, একটি পোস্ট করেছে 6টি শব্দ
36 দিন একটি পদত্যাগ, তেলাপোকার ক্ষমতায় ঢুকে পড়লো। যাই হোক, সেখানে তিনি পোস্ট করেছেন যে এর আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম, তার জন্য আম, আমার মাকে ফোন করে ধর্মেন্দ্র প্রধানের পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তিনি আমার মাকে প্রেসার করছিলেন যাতে তার মেয়ে, অর্থাৎ সেই পোস্টটা, ফেসবুক পোস্টটা যাতে ডিলিট করে দেয়। তো অর্চিতা কিন্তু এটাকেই পোস্ট করেছেন যে আমার মাকে ফোন করে তার পিএ যদি, ধর্মেন্দ্র প্রধানের পিএ যদি বলে যে মেয়ের ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করতে হবে, তাহলে কিন্তু সে ঘুরে বালি, সে আমি শুনছি না। এটাও তিনি লিখে পোস্ট করেছেন ফেসবুকে। এবারে আরেকজন হচ্ছে দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যা। সেটা হচ্ছে দিল্লি যখন যন্তর মন্ত্রে চলে, তখন প্রাক্তন বিজেপি বিধায়কের কন্যা তার বোনের সাথে সরাসরি আন্দোলনে যন্তর মন্ত্রে পৌঁছে যান এবং শিক্ষার্থীদের সমর্থনে রীতিমতো সেখানে আন্দোলনে সামিল হয়েছিলেন। তো পরবর্তীতে তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান আন্দোলনের জনসমাগমের মধ্যে তিনি হেনস্থার শিকার হয়েছেন ইত্যাদি কিছু স্বেচ্ছাসেবকদের। এগুলো পরের ব্যাপার, এগুলো মানে ক্ষোভ প্রকাশ করেছেন সেগুলো নিয়ে। ব্যাপারটা হচ্ছে এই 37 দিন ধরে চলা ছাত্র আন্দোলনের দাবিগুলোর মধ্যে ধর্মেন্দ্র প্রধানের, শিক্ষামন্ত্রীর পদত্যাগ যেমন ছিল, তার সাথে পুরো শিক্ষা ব্যবস্থার ধাঁচা পল্টে দেওয়া, পরীক্ষা নিচ্ছে যারা এনটিএ তাদেরকে বাতিল করে নতুন কিছু কাঠামো তৈরি করা। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে এখন যে শিক্ষামন্ত্রী হয়েছেন বা হবেন, সে ছিল কয়লা মন্ত্রী আগে। সেই 16,000 কোটি টাকার কয়লা দুর্নীতি কিছুদিন আগেই সামনে এসেছে, যেটা নিয়ে এর আগেও ভিডিও করেছি আমরা। ফলে কোথাও না কোথাও এটা কিন্তু চলছে। আর এই বিজেপি নেতাদের উপরে, মানে বিভিন্ন জায়গায় বিজেপি নেতারা এখন ওই গাড়ির সামনে দিয়ে বিজেপির পতাকা, গাড়ির কাচের মধ্যে বড় করে যে লোগো টোগো লাগানো ছিল বা নেম প্লেট লাগানো, সেগুলো খুলে ফেলছে। সেটা নিয়ে আমি আগামীকাল ভিডিও করব, ওটা নিয়ে অনেকগুলো ভিডিও সামনে এসছে। কিন্তু কেন খুলছেন? কারণ সেটা দেখে তাদের উপর হামলা করছে। শুধু যে ছাত্রছাত্রী করছে তা না, রীতিমতো জনরোষ সেটা আশ্রয় পড়ছে। সেটা কোনো পার্টিকুলার কোনো পার্টিগত কর্মীদের গুন্ডামি নয়, যেটা বিজেপি করছে। ডিম থেরাপির নামে কিছু বিজেপির মানে মোটিভেটেড কিছু ভাইরাস, যাদেরকে আমি জঙ্গি বলি, তো এই জঙ্গি গুন্ডা এরা কিন্তু গিয়ে ডিম থেরাপি দিচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। কিন্তু এটা কিন্তু পুরো আলাদা, এটা পুরোটাই আলাদা। কারণ সাধারণ মানুষের মধ্যে বিজেপি সরকারের প্রতিটা বিষয় নিয়ে মানুষের ক্ষোভ, মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ রয়েছে, জ্বালানির বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, পেট্রোলে ভেজাল থেকে শুরু করে বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, এমন কোনো বিষয় নেই যে কোনো একটা বিষয়ে বিজেপি সফল বা মানুষকে খুশি করতে পেরেছে। কোনো এমন একটা বিষয় নেই যেটায় মানুষ উপকৃত হয়েছে। প্রতিটা ক্ষেত্রেই এই নিয়ে চলছে। এছাড়া তো আপনারা দেখেছেন যে সম্প্রতি মাত্র 16 দিন হয়েছে একটা ব্রিজ বানিয়েছে, এবং একদিনের বৃষ্টিতে সে বৃষ্টিতে পুরো ধসে গেছে, মনে হচ্ছে মাটি দিয়ে বানানো। 16 কোটি টাকা খরচা করে ব্রিজ বানিয়েছে, 16 দিনের মাথায় এক বৃষ্টিতে পুরো ব্রিজ ভেঙে ধুয়ে সাফ হয়ে গেছে। তো এইরকম দুর্নীতি মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ প্রভাব তৈরি করেছে। এই যে আমি যে বিষয়টা আপনাদেরকে বললাম, যে এখন বিজেপি নেতাদের ঘরের মেয়েরা, ছেলে মেয়েরা, তারা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে বিজেপির উপর, আর সাধারণ মানুষ তো হবেই। এবং তাদেরকে কন্ট্রোল করতে পারছে না বিজেপি নেতারা পর্যন্ত। ফলে কোন জায়গায় গেছে সাধারণ মানুষের ক্ষোভ? এমন জায়গায় গেছে, রাস্তায় বিজেপি নেতাদের গাড়ি দেখলে সেখানে তাকে ইট পাথর মারছে, ভাঙচুর করছে। আমি আগে, এটা অনেক আগেই আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে এমন একটা দিন আসবে যে সময় বিজেপি নেতাদের মানুষ দেখলেই পিটবে। কারণ আমি বারবার উদাহরণ দিতাম, হিটলার নাৎসি বাহিনী তৈরি করেছিল, আরএসএস যেমন ওইরকম নাৎসি বাহিনী তৈরি করেছিল। তাদের মধ্যে অন্য জাতি সম্পর্কে ঘৃণা, এখানে যেমন মুসলিম বিদ্বেষ, এবং তাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয় দেশের সমস্ত অশান্তি, দারিদ্র, সমস্ত কিছু খারাপের পেছনে একটাই দায়ী, সেটা হচ্ছে মুসলিম। কিন্তু বাস্তবে যদি আপনি তথ্য যাচাই করেন, না, মুসলিমরা আপনার চাকরি খায়নি, ব্যবসা খায়নি, আপনার কোনো কিছুই খায়নি, ওরা খেটেই খায়। ওটা আপনার কোনো অধিকার খর্ব করেনি, বরং সংখ্যার অনুপাতে মুসলিমদের অনেক অধিকার আপনি হরণ করেছেন, আপনি জ্ঞানত বা অজ্ঞানত। কিন্তু মুসলিমরা সেটা নিয়ে আপনার কাছে দাবিও করেনি। কিন্তু বিষয়টা হচ্ছে ঠিক এই কারণে, এই যে নাৎসি বাহিনী, হিটলার যে নাৎসি বাহিনী তৈরি করেছিল, এখানে যেমন আরএসএস,
তারা এই কাজগুলো সারাদিন করে বেড়াতো এবং তাদের মগজকে এমনভাবে কন্ট্রোল করা হতো যে তারা স্বাভাবিক বোধ বুদ্ধি বা মানুষের মৌলিক চাহিদা বা অভাব অভিযোগ সেটাতে পাত্তাই দিত না। খালি সারাদিন হিন্দু মুসলিম করে বেড়াতো, মানে সেখানকার অনুযায়ী। এবং পরবর্তীকালে মানুষ যখন বিরক্ত হয়ে যায় এবং রাশিয়া যখন আক্রমণ করে জার্মানিতে, সেই সময় হিটলার নিজেই বন্দুক দিয়ে নিজে সুসাইড করে ফেলে এবং তার অন্ধভক্ত, তার যে বাহিনী ছিল বা সেনাবাহিনী ছিল, তাদেরকে মানুষ খুঁজে খুঁজে যেখানে পেয়েছে সেখানেই মেরে পিটিয়ে রাস্তায় ঝুলিয়ে দিয়েছিল। এবং এমন একটা সময় চলে আসে যে রাস্তায় কেউ হিটলারের নাম বা নাৎসি বাহিনীর নাম নিলে তাকে গণধোলাই দিয়ে পিটিয়ে মেরে দেয়, যেমন চোর ডাকাতকে মানুষ ধরলে পিটিয়ে মেরে দেয়, অনেকটা এরকম পর্যায়ে গেছিল। কারণ এতটাই অত্যাচারী ছিল, এতটাই মানুষের মধ্যে ঘৃণা বিদ্বেষ ঢুকিয়েছিল যে একটা পর্যায়ে মানুষ ভুল বুঝলেও পরে নেশা কাটতে শুরু করে এবং বাড়িতে কেউ খেতে পাচ্ছে না, নিজের পরিবারের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট, এবং সে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, তাকে বলা হচ্ছে তুমি মুসলিমদের ঘৃণা করো, তুমি মারো কাটো। কিন্তু মানুষ তো বেঁচে থাকার জন্য তাদের মৌলিক চাহিদা শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বিষয়গুলো দরকার এবং এইগুলোর জন্যই রাজনীতি। তো এইগুলোকে বাদ দিয়ে মানুষকে হিন্দু মুসলিমের মধ্যে মাতিয়ে রাখা, তাদের একটা ভাইরাস আক্রান্ত জম্বির মতো একটা মানে একটা অন্য ধরনের প্রাণীতে রূপান্তরিত করা, এটা বিজেপি আরএসএস করছে এবং তারা অনেকটা সফল এ ব্যাপারে। তো আজকের দিনে দাঁড়িয়ে নতুন জেনারেশনের মধ্যে তাদের কিন্তু নেশাটা কেটেছে এবং তারা আন্দোলন শুরু করেছে। এবং স্বভাবতই যা হয়, বিজেপি বিরোধী আন্দোলন হলেই তাকে দেশ বিরোধী তকমা দেওয়া। মোদি অ্যাকচুয়ালি সংবিধান অনুযায়ী বা সাধারণ মানুষের সেবক, সে সাধারণ সেবা করার জন্য এসছে, কিন্তু তাকে আবার ভগবান মানিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, সমালোচনা করা যাবে না, তাহলে সে হিন্দু বিরোধী ইত্যাদি, দেশ বিরোধী। ফলে কোথাও না কোথাও মানুষের মধ্যে একজন বাড়ির চাকরকে যারা নিজের বাবার থেকেও বেশি মূল্য দেন, তাদের বা তাকে বাবা বলেন, তাহলে বুঝতে হবে যে তার জন্মের কোনো দোষ আছে। কারণ বাড়ির চাকরকে যদি নিজের বাপের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা বাপকে পছন্দ না করে তাকে বেশি পছন্দ করে, তাহলে বুঝতে হবে যে ওর বাবার সন্তান সে নয়, ওই চাকরের সন্তান সে, অর্থাৎ তার জন্মের দোষ আছে। এটা আমি বহু পুরনো ডায়লগ আমার, এটা আমি বহু বছর ধরে দিয়ে যাচ্ছি। এবার আমরা যেহেতু যারা আমাদের মতো হাতে গোনা কিছু মানুষ যারা এই রাজনীতি বা সমাজ বা এই বিজেপি আরএসএস সাইকোলজি আদর্শ নিয়ে গবেষণা করি বা এই নিয়ে আন্দোলন করছি দীর্ঘদিন ধরে, আমরা এদের চিন্তা ভাবনা বুঝি এবং এরা আজকে কি করবে, আগামী দিনে কি করবে, এইগুলো আগে থেকে আমরা বুঝতে পারি বলে মানুষকে অ্যাডভান্স আমরা সচেতন করছিলাম। ফলে আমাদের উপর রাগ খুব ওদের, আমাকে পেলে তো পিটিয়ে মেরে দেবে, হুমকি ইত্যাদি নানা রকম কিছু রয়েছে। আমার নামে মিথ্যা মামলা মানে ঝুড়ি ঝুড়ি মিথ্যা মামলা রয়েছে। হলে কি হবে, ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ তো বুঝে গেছে যে কাজটা আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে 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 অনেকটা সফল, অনেকটা হতেও পারিনি, কিন্তু এই ছাত্র আন্দোলনের ফলে সাধারণ মানুষের মগজে এসছে। আপনি একটা জিনিস ভাবুন, যে দুর্নীতি করেছে সেই নেতাকে বাঁচাচ্ছে কারা? পুলিশ। কিন্তু পুলিশের কাজ কি? পুলিশের কাজ হচ্ছে দুর্নীতিগ্রস্ত লোকেদেরকে মেরে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া, সাধারণ মানুষকে রক্ষা করা। এখানে ঠিক উল্টোটা হচ্ছে, এখানে চোর ডাকাত নেতাদেরকে প্রোটেকশন দিচ্ছে পুলিশ, জনগণের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, দুজনই ট্যাক্সের টাকায় চলে। পুলিশটাও তো পরিশ্রম করে খেটে খায়, কিন্তু নেতা মন্ত্রীরা তো পরজীবী টাইপের, কোনো কাজ করবে না, শুধু দুর্নীতি, খালি দুর্নীতি করে বেড়াবে। মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায়, মানুষে মানুষে কিভাবে ভেদাভেদ তৈরি করা যায়, মানুষে মানুষে কিভাবে ঝামেলা লাগানো যায়, এইগুলো বুদ্ধি। মানে 12 বছরে বিজেপির আমি একটাও ভালো কাজ পাইনি যেটা মানুষ খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। পশ্চিমবাংলা বিজেপি ক্ষমতায় এসছে, আসার পরেই 15 লক্ষর বেশি হকার বুলডোজার করে তার রুজি রোজগার বন্ধ করে দেওয়া হয়েছে, তার বিকল্প কিছু ব্যবস্থা করা হয়নি। তারা হিন্দু, 90% বেশি হিন্দু, এখানে আর হিন্দু দরদ নেই। আমি যেন বলি তো, বুলডোজার হচ্ছে সেকুলার। তারা বুলডোজারের সামনে সে হিন্দু আছে কি মন্দির আছে মসজিদ আছে, হিন্দুর দোকান কি মুসলিমের দোকান দেখে না, চালিয়ে যায়। ফলে দিনের শেষে ক্ষতিটা মানে 100-র মধ্যে 90% ক্ষতিটা কিন্তু হিন্দুদেরই হয়। এই জিনিসটা বোঝাতে পারছিলাম না। তবে ককরোচদের এই আন্দোলন অন্তত সাধারণ মানুষের যেমন চোখ খুলেছে, একই সাথে বিজেপির ঘরের সন্তানদেরও চোখ খুলেছে এবং তারা ওপেনলি এবারে এই ককরোচদের সমর্থনে এসছে। এবং পাশাপাশি ইথানল, মানে এই যে ভেজাল যে পেট্রোল, আপনারা জানেন এখন ফ্রেশ একদম 100% পিওর পেট্রোলের দাম কত জানেন? XP 100 দাম হচ্ছে 167 টাকা, মানে 170 টাকার কাছাকাছি। এই ভারতের পেট্রোল নিয়ে নেপাল, ভুটান,
এবং পার্শ্ববর্তী দেশ ইভেন পাকিস্তান পর্যন্ত, ওখানে 100 মানে ফ্রেশ পেট্রোল 100 থেকে 110-15 টাকার মধ্যে, ফ্রেশ, ভেজাল নয়, ভারত থেকে নিয়ে তারা বিক্রি করে। আপনারা জানেন পাকিস্তানে যে পেট্রোলিয়াম ব্যবসা সেটা রিলায়েন্স করে বেনামে ঘুরিয়ে, অন্যান্য দেশেও তারাই রিলায়েন্স পেট্রোলিয়াম এরা সাপ্লাই দেয়, কিন্তু ওই একই পেট্রোল ভারতীয়দের জন্য 167 টাকা, আর ওদের জন্য 100 থেকে 110-15 টাকার মধ্যে ফ্রেশ। আর এখানে ইথানল মিশ্রিত নিজের দেশের মানুষকে মানে কি বলবো, নিজের দেশের মানুষের সঙ্গে দুর্নীতি করছে, যে ভেজাল পেট্রোল বিক্রি করছে 108 টাকা থেকে 116 টাকার মধ্যে ভেজাল, এবং যার ফলে গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ফলে এবারে কিন্তু এই ছাত্রদের আন্দোলনে, এই ককরোচদের আন্দোলনের উদ্বুদ্ধ হয়ে আগামী 4 তারিখে দিল্লিতে ট্যাক্সি থেকে শুরু করে অন্যান্য যানবাহনের যে ড্রাইভার সংগঠনগুলো আছে তারা কিন্তু অলরেডি ডাক দিয়েছে, যন্তর মন্তরে তারা ধর্ণা দেওয়া শুরু করবে এবং সংসদ ঘেরাও করবে। এবারে এই আন্দোলনকে কিন্তু অলরেডি ককরোচদেরকে সমর্থন করেছিল এই ড্রাইভার সংগঠনগুলো, যার ইন্টারভিউ আমার চ্যানেলেই আছে। আমি দিল্লি যন্তর মন্তরে তাদের সঙ্গে দেখা হয়েছিল, তাদের সঙ্গে ইন্টারভিউ নিয়েছি, এর আগের ভিডিওটা দেখে নেবেন। আর এবারে ককরোচ পার্টিও কিন্তু ড্রাইভারদেরকে সমর্থন করছে, একই সাথে কৃষকরা, কারণ ভারতবর্ষের মেরুদণ্ড যদি বলা হয় সেটা হচ্ছে কৃষক, এবং সেই কৃষি পণ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে ড্রাইভার নির্ভর। ফলে এই দুটো শ্রেণীর মানুষকে তুমি লুটে পুটে খাবে, তাদের উপর অত্যাচার করবে, তাদের উপর বিভিন্ন দুর্নীতি চাপিয়ে দেবে, তারা মুখ বুজে সহ্য করবে, এটা হয়। তো এবারে কিন্তু আন্দোলন খেলাটা জমে গেছে, মানে কৃষক, ড্রাইভার আর ছাত্র যুব, এবারে কিন্তু আন্দোলনের রূপটা অন্যরকম। এবং ককরোচ পার্টির যে হুঙ্কার, সেই হুঙ্কারে কিন্তু অলরেডি পশ্চিমবাংলার যে নতুন হিটলার হয়েছে শুভেন্দু অধিকারীকে পর্যন্ত আন্দোলনকারীদের ছাড়তে হয়েছে 16 দিন, মানে 16 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছিল, বেছে বেছে মুসলিমদেরকে, এবং নিজে সংবিধান বহির্ভূত ভাবে হুঙ্কার দিয়েছিল যে এই সমস্ত শুক্রবারই, মানে জেহাদি থেকে এখন নামকরণ হয়েছে শুক্রবারই যেহেতু আন্দোলনটা হয়েছিল, এই শুক্রবারীদের এমন শাস্তি দেবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে। তো 3 দিনও আটকে রাখতে পারেনি, তার মধ্যে জামিন দিতে হয়েছে, কারণ ককরোচ পার্টি অলরেডি হুমকি দিয়েছিল যে এরপরে আন্দোলন কলকাতাতে হবে, পশ্চিমবাংলায় হবে। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বিজেপি লেজে গোবরে হয়েছে, এটা আগামী দিনে আরো বেশি হবে, কারণ এরপরে ধাপে ধাপে প্রতিটা ক্ষেত্রে আন্দোলন শুরু হবে। কৃষকরা শুরু করতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে, কারণ ককরোচ পার্টির সঙ্গে গতকাল দিল্লিতে বৈঠক হয়েছে, আর এদিকে ড্রাইভাররা শুরু করছেন। এবং আপনারা অলরেডি একটু খোঁজ খবর নেবেন যাদের গাড়ি আছে, আমি জানি না কটা অন্ধভক্তর গাড়ি আছে, যারা গাড়ি আছে তাদের কাছ থেকে আপনারা একটু শুনে নেবেন যে একটা যদি 4 হুইলার বা নিজের বাড়িতে যে প্রাইভেট গাড়িগুলো থাকে, যার মাইলেজ সাধারণত ধরুন একটু ভালো কোয়ালিটির গাড়ি হলে মোটামুটি 15 থেকে 20-র মধ্যে থাকে, আর আপনি যদি সেই গাড়িতে ইথানল মিশ্রিত পেট্রোল ঢালেন তাহলে সেই মাইলেজটা নেমে যায় 7 থেকে 8-এর মধ্যে, মানে হাফ হয়ে যাচ্ছে। এবারে বিষয়টা হচ্ছে, এটা আমি নিজে পরীক্ষামূলকভাবে, আমি যখন দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলাম, সেই সময় আমি নিজে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং পরীক্ষামূলকভাবে আমরা যে গাড়িতে গেছিলাম সেই গাড়িতে ইথানল মিশ্রিত পেট্রোল ভরে দেখেছিলাম যে মাইলেজটা কোথায় দাঁড়ায়, এবং একটা অস্বাভাবিক ভাইব্রেশন হয় ইঞ্জিনে, এবং এই কারণে ইঞ্জিনটা খারাপ হয় তাড়াতাড়ি। তো যাই হোক, এবার ড্রাইভারদের দাবি হবে নিয়ে এটা আন্দোলন হবে, এবং আগামী কয়েকদিনের মধ্যে কৃষক আর ককরোচ পার্টি, আচ্ছা কৃষক এবং ছাত্র যুব, এরা যে আন্দোলনটা শুরু করতে যাচ্ছে, আমার মনে হয় সেই আন্দোলনটা ভারতবর্ষের যে মানুষগুলো এই ককরোচ আন্দোলনকে সমর্থন করেনি তারাও করতে বাধ্য হবে। এবং আগামী দিনে বিশেষ করে 2029-এর আগেই কেন্দ্র থেকে বিজেপি গভর্নমেন্ট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার কারণ বিভিন্ন ছোট ছোট অ্যালায়েন্স, প্রায় 36টা দল এনডিএ জোটে, এই 36টা দলের মধ্যে অলরেডি কিছু দল মানে হালকা হালকা আওয়াজ দেওয়া শুরু করেছে। এর মধ্যে কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া এসেছে যেখানে বিজেপি নেতারা, মানে রাজ্য ভিত্তিক বা জেলা ভিত্তিক নেতারা, তারা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে তারা কিন্তু পদত্যাগ করা শুরু করেছে। ফলে আগামী দিনে বুঝতেই পাচ্ছেন পরিস্থিতিটা কোন লেভেলে যাবে। যাই হোক, একজন কমেন্ট করে মনে করিয়ে দিয়েছে যে 1947 সালে 15 আগস্ট কিন্তু শুক্রবার ছিল, বিজেপির চোখে তো সেটা তাহলে স্বাধীনতার দিন নয়, মানে সেই হিসাবে শুভেন্দু অধিকারী মতে। যাই হোক,
Brother, the predictions you made were correct. I really like your journalism. ধন্যবাদ। একজন কে একদম শুরুতে একজন কমেন্ট করেছিল, হাউ আর ইউ গ্র্যান্ডপা। ভাই, আমাকে গ্র্যান্ডপা কেন বলছো আমি জানি না। আমি এখনো গ্র্যান্ডপা হয়নি, আমার মেয়ে বিয়ে হয়নি, নাতিপুতি হয়নি। অবশ্য আমার মাস্তুতো দিদিদের অনেকেই বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো সেই হিসাবে দাদু আমি হয়েই গেছি অনেক আগে। ঠিকই আছে, যাই হোক, মোটামুটি রাতে লেট করব না, তবে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমি ধারাবাহিক যখনই সময় পাবো তখন লাইভে আসবো। আর প্রত্যেকে অনুরোধ, এই ভিডিওগুলো কিন্তু একটু বেশি বেশি শেয়ার করবেন, কারণ গদি মিডিয়া এই খবরগুলো দেখায় না। দেখালে তো আরো বিজেপি নেতাদের সন্তানরা এই নিয়ে সচেতন হবে এবং তারাও প্রোটেস্ট করবে। এই সুযোগ একটু ভাইরাল হওয়ারও সুযোগ আছে তাদের, খুব সহজেই ফেম পেয়ে যাবে। এই জন্য বিজেপি এই নেতাদের ছেলেমেয়েরা যখন প্রোটেস্টে অংশ নিচ্ছেন বা প্রতিবাদ করছেন, এগুলো গদি মিডিয়া দেখাচ্ছে না ইচ্ছাকৃতভাবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানে সাধারণ মানুষ জানতে পারে যে হ্যাঁ, বিজেপি নেতার ঘরের ছেলেমেয়েরা এই আন্দোলনকে সমর্থন করছে এবং তারা কেন করছে সেই কারণগুলো জানতে পারবেন। একজন লিখেছেন, সোনালী সর্দার, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট মোদিস কন্ডিশন ওয়াজ লাইক ওয়েন ইউ ওয়েন্ট টু দিল্লি? হ্যাঁ, সে তো অবশ্যই, তার মুখের এক্সপ্রেশন নষ্ট হয়ে গেছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, দেশের প্রধানমন্ত্রী রাত 12টার সময় হঠাৎ ঘুম থেকে উঠে একটা ভয়ানক একটা রিলস ভিডিও বানালেন। মানে কোথায় টেনশনের পর্যায়টা বুঝতে পারছেন? মোদির টেনশনটা কোন লেভেলে চলছে, কোন লেভেলে চলে গেছে মোদির টেনশন, মানে এটা আপনারা বুঝতেই পারছেন। আরেকজন লিখেছেন যে, দাদা 29-এ বিজেপি ক্ষমতা থেকে চলে গেলেও আমাদের রাজ্যে 31 অব্দি থাকবে, তাহলে লাভ কি? না, 31 অব্দি থাকবে না। কেন্দ্রে বিজেপি চলে গেলে রাজ্যে, এখানে যেমন 4 তারিখে গণনা মানে শেষ হওয়ার পর বিভিন্ন জায়গায় বুলডোজার এবং ভয় দেখানো, মারধর ইত্যাদি, ডিম থেরাপি, নানা রকম অত্যাচার শুরু হয়েছিল। কেন্দ্রে 2029-এ বিজেপি চলে যাওয়ার পর যে অত্যাচার মানুষ সহ্য করেছে, মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া, আপনার কি মনে হয় যে হকার বা যে দোকানদার ফুটপাতে যাও করে সংসার চালাতেন, সেই মানুষগুলোর সবকিছু গুড়িয়ে দেওয়া হলো, একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে ছড়িয়ে দেওয়া হলো। আপনার কি মনে হয় যে 2029-এ বিজেপি কেন্দ্র থেকে ক্ষমতায় গেলে রাজ্যে ক্ষমতায় থাকতে পারবে? আপনাকে আমি একদিন সময় দিলাম। 29-এ বিজেপি কেন্দ্র থেকে ক্ষমতাতে গেলে আমাদের রাজ্যে একদিনের বেশি বিজেপি সরকার থাকবে না। সব দল পাল্টে তৃণমূলে চলে যাবে বা কংগ্রেসে চলে যাবে, আর যেগুলো ছেটে ফোটা থাকবে সেগুলো রাজ্য ছাড়া হয়ে যাবে। কারণ মানুষ রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে ডিম থেরাপি নয়, তার থেকে ভয়ানক কিছু করবে। কারণ অলরেডি এবারে আন্দোলন করতে গিয়ে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় যে মানুষের ক্ষোভ কোন লেভেলের। শুধুমাত্র কেন্দ্র, আরেকটা জিনিস বলবো, পুলিশ মিলিটারি থেকে শুরু করে তারাও মানুষের পালস কিন্তু বুঝতে পারছে, মানুষের ক্ষোভ বুঝতে পারছে, ফলে তারাও কিন্তু বিজেপির দালালি বা নেতাদের রক্ষা করতে নামবে না। এখন যেমন কেন্দ্রীয় বাহিনীকে, পুলিশকে দাঁড় করিয়ে রেখে নেতাদেরকে ডিম থেরাপি বা হেনস্থা, বাড়ি ঘরদোর ভাঙচুর ইত্যাদি করছে, তখনও পুলিশ দাঁড়িয়ে থাকবে, সাধারণ মানুষ বিজেপি নেতাদের উদ্ধার করবে। কারণ তাদেরও তো সাধারণ মানুষের পালসটা বুঝতে পারছে, তারা কতক্ষণ নেতাদের রক্ষা করবে। ফলে 29-এ বিজেপি কেন্দ্র থেকে গেলে বাকিটা গল্প হয়ে যাবে। আর আর দাদা গো টু দিল্লি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হাউ ব্যাড বিজেপি। না, দিল্লিতে গিয়ে আমার মোটামুটি যেটা মনে হয়েছে যে সেখানে বিভিন্ন লেভেলের মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তো মানে কি বলবো, একদম বাচ্চা থেকে একদম বৃদ্ধ প্রত্যেকের সঙ্গে, এমনকি আপনাদের বলা হয়নি, সেখানে গিয়ে অনেক হিন্দু সাধু সন্ন্যাসীরা পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে পর্যন্ত চলে এসছেন। হ্যাঁ, বিশেষ করে অযোধ্যা বা বারাণসী এরকম জায়গা থেকে চলে এসছেন এবং তারা এসে এই ছাত্রদেরকে সমর্থন করছেন। এবং তাদের ইন্টারভিউ একটা আছে আমার কাছে, এখনো রেকর্ডিং আছে, অনেকগুলো ইন্টারভিউ ছিল। এবার যেহেতু আন্দোলনটা উঠে গেছে ফলে অনেক ভিডিও আমার ছাড়া হয়নি, তার মধ্যে থেকে আমি এই ছোট ভিডিও, সম্ভবত 3 মিনিট কি 5 মিনিটের, ওই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করে দেবো। ওটা আপনারা কালকে সকালেই আপলোড করবো, ভিডিওটা দেখে নেবেন। একজন সাধু, সে যোগী এবং মোদি এবং তাদের এই বিজেপির যে নোংরা রাজনীতি সেটাকে কিভাবে দেখছেন। তিনি কিন্তু একদম ফুল টাইম পার্ট টাইম সাধু নন, যে বিজেপির মতো হঠাৎ গেরুয়া পরে আমি সাধু হয়ে গেলাম, খাঁটি সনাতনী হয়ে গেলাম, এরকম না। তিনি একদম ছোটবেলা থেকেই সাধু মানুষ এবং তিনি অনেক কষ্ট করে দিল্লি যন্ত্রমন্ত্রে এসেছেন এবং তার ইন্টারভিউ আমি নিয়েছিলাম। এবং তার বলার ভঙ্গিটা এত সুন্দর
আমি জানি না, আমি ওটাকে অটো ডাবিং করে দেবো, তাহলে আপনারা বাংলায় হয়ে গেলে বুঝতে পারবেন। আহ, তাহলে বুঝতে পারবেন। তো আপনাদের জন্য কালকে ওই ভিডিওটা করে দেবো। তো আজকের মতো আমি রাখি ছোট্ট করে, এবং প্রত্যেকে অনুরোধ ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। একজন লিখেছেন সাব্বাস ঘর কা বাহার, এটা কি লিখেছে যাও, জেঠু আর ওকে কাম লাইভ এভরিডে। হ্যাঁ, এবার থেকে প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করব। এই কদিন আমি একটু ওয়েট করছিলাম, 2-2.5 মাস আমি লাইভে আসিনি, 2.5 মাস মতো। কারণ বিজেপির গুন্ডামি মাস্তানি এতটাই বেড়ে গেছিল যে আমি লাইভে এলে আমার ভিডিও দেখলে ওদের গা পিত্তি জ্বলে যায়, ফলে ভুলভাল মামলা করবে, অকারণে হয়রানির শিকার হবে, এবং এই পরিবেশের মধ্যে হঠাৎ করে ফ্যামিলির উপর একটা চাপ চলে আসবে। তো এই কারণে আমি একটু ওয়েট করছিলাম। আমি এই জন্য কিছু ভয়েস ওভার দিয়ে প্রতিদিনই ভিডিও আপলোড করেছি, একদিনও বন্ধ করিনি আমি। কিন্তু আবার অনেক সাংবাদিকরা আছে, তারা রাতারাতি পাল্টে গেছে, ভোল পাল্টেছে, অনেকে চুপ হয়ে গেছে। আমি কিন্তু বন্ধ হয়নি, আমার একদিনের জন্য ভিডিও বন্ধ হয়নি। আমার চ্যানেলে প্রতিদিন ভিডিও আছে, আপনারা দেখুন চ্যানেলের লাইভ সেকশনে যাবেন, সারাদিন প্রত্যেক দিন 3টে 4টে করে, কোনোদিন 5টা 6টা করে বন্ধ ভিডিও আপলোড করেছি, এবং একদিনের জন্য বন্ধ হয়নি। সরাসরি মুখ দেখানোটা শুরু করলাম 21শে জুলাই। প্রথমবার আমি বলেও দিয়েছিলাম যে 21শে জুলাই সরাসরি লাইভ করবো। তারপরেও সোশ্যাল মিডিয়া অনেকে বলছে হ্যাঁ তুই 21শে জুলাই আসিসনি, ইত্যাদি ইত্যাদি, ভয়ে আসিসনি কলকাতা ইত্যাদি। আরে ভাই, আমি যেখানে থাকি সেখান থেকে আসতে আমার 25,000 টাকা খরচ হয়। এবার এই যে কলকাতায় গিয়েছি, কলকাতা থেকে দিল্লি গেছি, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে আবার বাইরে, ফলে আমার টোটাল এই 21 তারিখের আগে, অনেক 20 তারিখে গেছিলাম, 20 তারিখ থেকে আজকে ধরুন 29 তারিখ, মানে 28 তারিখ পর্যন্ত আমার, মানে এই 8-9 দিনে প্রায় 45,000 টাকা খরচ হয়েছে। ওই জন্য আমার আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এই টাইমে যেহেতু আমি কলকাতায় নেই, ফলে আমার এই যাতায়াত বা মুভমেন্টের জন্য এত খরচা হচ্ছে, যেটা আমার পক্ষে সামলানো সম্ভব নয়। ওই জন্য আমাদের যারা পুরনো সদস্য রয়েছেন বা সহযোদ্ধা রয়েছেন, তাদের কাছে আমি অ্যাপিল করছি বারবার যে আমাকে ফোন পেতে অন্তত কিছু ডোনেশন পাঠাবেন, যেটা স্বাভাবিকই পাঠান, যারা পুরনো তারা জানেন। আমার এই চলাফেরা, আন্দোলন, বিভিন্ন জেলা ইত্যাদি ঘোরা, এই পুরো আমার খরচ 90% খরচা হয় আমার যাতায়াতের জন্য। ওই জন্য আগে যেমন সহযোগিতা করতেন, এখনো করবেন। কয়েকজন ডাক্তারবাবু ছিলেন, তারা নিয়মিত মাসে 1,000 টাকা 2,000 টাকা করে পাঠাতেন, অনেকটা সেভ হতো। এছাড়া আমার এই ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলে কপি হতো, তারা মাঝে মাঝে হয়তো আমাকে 500-1000 করে ডোনেশন পাঠাতেন। সিটি কেবিলের একাধিক চ্যানেলে আমার ভিডিওগুলোকে লাইভ কপি করে সেগুলোকে, লাইভগুলোকে তারা সারাদিন ধরে 24 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে চালাতেন। এরকম চ্যানেল ছিল কয়েকটা, তারা কেউ 2,000, 5,000, কেউ 8,000 এরকম করে পাঠাতেন। তো সারা মাসে আমার মোটামুটি 30-40 হাজার টাকা মতো ডোনেশন হতো, এবং সেই ডোনেশনেই কিন্তু আমার সমস্ত যাতায়াত খরচ থেকে শুরু করে আনুষঙ্গিক খরচা হতো। আর আমি কোথাও বাইরে গেলে আমি একা যেতাম না, আমার সঙ্গে হয়তো 2-1 জন ছেলেকে রাখতাম, কারণ একা মুভ করা আমার পক্ষে লাস্ট 3-4 বছর খুব টাফ হয়ে গেছে। ওই জন্য আমি একা কোথাও যেতাম না, ফলে আমার সঙ্গে যারা যেত তাদের পেছনে আমার খরচা হতো। ফলে অনেকে ভাববেন এখানে দিল্লি যেতে আর কত করো, 5-5-10 হাজার টাকা, কিন্তু আমার ক্ষেত্রে হয়তো ওটা 20,000 টাকা, কারণ সঙ্গে একজনকে আমার নিয়ে যেতে হয়। ফলে এই পুরো মুভমেন্টে আপনারা হয়তো আমার মতো ফিল্ডে বেরিয়ে, রাস্তায় বেরিয়ে রিপোর্টিং করতে পারছেন না, বা আন্দোলনে অংশ নিতে পারছেন না, কিন্তু আপনাদের এই সামান্য সাহায্য, এটা কিন্তু আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে এই আন্দোলনের খবর বা আপনাদেরকে সচেতন করার কাজটা আমি করছি। ফলে যদি আপনার মনে হয় সহযোগিতা করবেন, আমার নাম্বার 9333133133, অর্থাৎ 933-133-1333, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সাধ্য মতো, এবং এটা চেষ্টা করবেন যে প্রতি মাসে অল্প অল্প করে দিতে পারেন। তো তাতে কি হবে, আমার এই পুরো মুভমেন্টে খরচাটা বাড়বে। আর এখন যেহেতু আমি এক প্রকার বিজেপির ভাষায় আমি পালিয়ে বেড়াচ্ছি, হ্যাঁ সত্যি ভাই, কারণ তোদের ওই ডিম থেরাপি বা তোদের এই পিটিয়ে মারা, হেনস্থা করা, ওই জিনিসের সময় নেই আমার কাছে। আমার সময় হচ্ছে এই মুহূর্তে তোদের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, মানুষ যে অত্যাচারিত হচ্ছে, তোদের বুলডোজার পলিটিক্স, তোদের সাম্প্রদায়িক রাজনীতিতে দেশের ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের ক্ষতি, হিন্দুদের ক্ষতি হচ্ছে, এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা, যাতে তোদের অন্ধভুক্তিটা কাটে। তোদের ভালোর জন্যই আমি এই কাজগুলো করছি। তাহলে তোরা যদি চাস ডোনেশন করতে, আমাকে ডোনেশন করতে পারিস, অসুবিধা নেই। যাই হোক, ডিউড রিড দ্য প্রিভিয়াস কমেন্ট। কি নাম, শেখ আব্দুল কাদের, কি লিখেছেন, ফাইন্ড আউট হোয়াট নিউজ দ্য পুলিশ হু ওয়ার ডিরেক্টলি campaigning for the BJP before the election, how been reinserted from any post. বিষয়টা হচ্ছে, দেখুন এখন এই মুহূর্তে এটা হবে না, এই সমস্ত শাস্তি, এই সমস্ত সবকিছু 2029-এর পরেই হবে। কারণ প্রচুর পুলিশ অফিসাররাও পর্যন্ত ইদানিং
বিজেপি সুরে সুর মিলিয়েছে, ভোটের আগেও মিলিয়েছিল। আপনাদের মনে আছে একজন পুলিশ অফিসার, কলকাতা পুলিশ অফিসার, সে সরাসরি ফেসবুক লাইভে এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির পক্ষে ভিডিও করেছিল, যাকে সাময়িক সাসপেন্ডও করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পরে তাকে আবার পুনর্বহাল করেছে। তো যাই হোক, তো এগুলো নিয়ে পরে হবে, এগুলো ক্ষমতা এলে তখন এই সমস্ত পুলিশ অফিসারদের ভালো করে সাজা হবে তদন্ত করে। প্লিজ টেল মি দ্য প্রাইস। এই কিসের প্রাইস? প্রাইস কিছু না ভাই, সামর্থ্য অনুযায়ী আপনারা যা কিছু ডোনেশন পাঠাতেই পারেন। এর কোনো লিমিটও নেই, কমও নেই, বেশিও নেই। আমি তো বললাম, এক ডাক্তারবাবু ছিলেন, সে মাসে 2,000 টাকা করে পাঠাতেন। আরেকজন হিন্দু, এরা কিন্তু যে ডোনেশন, বড় অ্যামাউন্টের ডোনেশন গুলো আসতো 1,000, 2,000, 5,000। একজন ছিলেন, তিনি আমেরিকায় থাকতেন, তিনি কলকাতায় যখনই আসতেন ব্যবসার কাজে, তিনিও হিন্দু, এবং তিনি এলে আমাকে মানে যতবারই এসছেন 10,000 টাকা করে ডোনেশন দিয়ে গেছেন। তো এরকম আছে অনেকেই, কিন্তু আমার ডোনেশন, অনেকের ধারণা মুসলিমরা বেশি ডোনেট করে না। আমি আপনাদেরকে কোনোদিন হয়তো ফোন পের পুরো ট্রানজেকশন লিস্ট আপনাদের দেখাতে পারি, সেখানে আমার ডোনেশন ম্যাক্সিমামটা আসে, ধরে নিন 100-র মধ্যে 90% ডোনেশন কিন্তু হিন্দুরাই করে, এবং বিশেষ করে বাঙালি হিন্দুরাই করে। এবার তারা কমেন্ট করতে ভয় পায়, যাতে বিজেপির নজরে বা আরএসএস এর নজরে পড়লে তাকে হেনস্থা করবে, এই ভয়ে অনেকে আমার ফেসবুক বা ইউটিউবে কমেন্ট করেন না, ভয়ে। কিন্তু তারা বোঝেন, সব জানেন এবং হেল্পও করেন। যাই হোক।